আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা কথাবার্তা বলবো ইয়ামাহা মোটরসাইকেল নিয়ে। কয়েকদিন আগে কথা বলছিলাম পাকিস্তানে ইয়ামাহার একেবারে লারেলাপ্পা অবস্থা নিয়ে। তো আজকে আমরা কথাবার্তা বলবো ভারতের ইয়ামাহার মোটরসাইকেলের বাজারের সম্পর্কে। তো টাইটেল কি দিছি? ভারতে ভয়াবহ চ্যালেঞ্জে ইয়ামাহা। ভারতের বিশাল এবং প্রতিযোগিতামূলক টু হুইলার বাজারে ইয়ামাহা মোটরসের অবস্থা একটি জটিল বিষয়। এক সময়ে ভারতীয় মোটরসাইকেল প্রেমীদের কাছে পারফরম্যান্স এবং স্টাইলের প্রতিশব্দ হিসেবে বিবেচিত হতো ইয়ামাহা। সেই ইয়ামাহা এখন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। আজকের ভিডিওর এই বিশ্লেষণে আমরা ভারতের বাজারে ইয়ামাহা এর দুর্বল অবস্থার পেছনের কারণগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করব। ফিরছি ইন্ট্রোর পরে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. ইয়ামাহা মোটরসের ভারতীয় বাজারে প্রবেশ একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল। ৮০ এবং ৯০ এর দশকে ইয়ামাহা RX 100 এবং ইয়ামাহা RX 135 এর মতন মডেলগুলি তাদের অসাধারণ পারফরম্যান্স, হালকা ওজন এবং শক্তিশালী ইঞ্জিনের জন্য তরুণ প্রজন্মের কাছে চরম জনপ্রিয়তা লাভ করছিল। এই বাইকগুলা কেবল যাতায়াতের মাধ্যমই ছিল না, বরং একটি আবেগ এবং স্টাইলের প্রতীক হয়ে উঠেছিল। ইয়ামাহা সেই সময়ে পারফরম্যান্স বাইকের ক্ষেত্রে প্রায় একচেটিয়া আধিপত্য বিস্তার করেছিল। বর্তমানে ইয়ামাহা এর কৌশলে একটি স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তারা এখন গণবাজারের বা মাস মার্কেট এর কমিউটার বাইকের পরিবর্তে প্রিমিয়াম এবং স্পোর্টস সেগমেন্টের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। মানে সচরাচর গণ মার্কেটে কি হয় বা মাস মার্কেটে কি হয়, কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল কিন্তু বেশি চলে, কিন্তু তারা নজর দিছে হচ্ছে প্রিমিয়াম এবং স্পোর্টস সেগমেন্টের উপরে। তাদের বর্তমান পোর্টফোলিওতে ইয়ামাহা R15 সিরিজ, ইয়ামাহা MT15, তারপরে আছে FZ সিরিজ এবং RX 155 রয়েছে, যা মূলত তরুণ এবং পারফরম্যান্স সচেতন ক্রেতাদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। এই কৌশলটি কিছু নির্দিষ্ট দিক থেকে সফল হয়েছে, যেমন 155 সিসি সেগমেন্টে ইয়ামাহা R15 সিরিজ, MT15 মার্কেট লিডার। এই বাইকগুলি তাদের উন্নত প্রযুক্তি, লিকুইড কুলড ইঞ্জিন, VVA ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন প্রযুক্তি এবং ডেল্টা বক্স ফ্রেমের জন্য পরিচিত। এই প্রযুক্তিগুলি বাইকগুলিকে অসাধারণ পারফরম্যান্স এবং হ্যান্ডেলিং প্রদান করে, যা প্রতিযোগীদের তুলনায় তাদের একটি বিশেষ সুবিধা দেয়। কিন্তু এই প্রিমিয়াম ফোকাস কৌশলটির কিছু সীমাবদ্ধতাও কিন্তু আছে, যা সামগ্রিকভাবে ইয়ামাহার বাজারকে, মার্কেট শেয়ারকে ভারতে ক্ষতিগ্রস্ত করেছে। এখন এই যে ক্ষতিগ্রস্ত করছে, এই ক্ষতিগ্রস্তের বিষয়গুলোকে এখন 6টা ভাগে ব্যাখ্যা করব। 6টা ভাগের প্রথম ক্ষেত্রেই বলতে হচ্ছে কমিউটার সেগমেন্টে দুর্বল উপস্থিতি। ভারতের টু হুইলার বাজারের সিংহভাগই কিন্তু দখল করে আছে কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল, বিশেষ করে 100 এবং 125 সিসি রেঞ্জের মোটরসাইকেলগুলি। এই সেগমেন্টে হিরো স্প্লেন্ডার, হিরো প্যাশন, হোন্ডা শাইন এবং বাজাজের পালসারের মতন মডেলগুলি চরম আধিপত্য বিস্তার করে আছে। এই বাইকগুলি তাদের নির্ভরযোগ্যতা, অসাধারণ মাইলেজ এবং কম রক্ষণাবেক্ষণ খরচের জন্য বিশেষভাবে পরিচিত। কোথায়? ভারতের বাজারে। বাংলাদেশের বাজারেও কিন্তু এই রেঞ্জের মোটরসাইকেলগুলাই কিন্তু বেশি ক্রয় করছে মানুষজন, কারণ এগুলো সাশ্রয়ী, রক্ষণাবেক্ষণ খরচও কিন্তু কম, তাই না? 100 থেকে 125 সিসির মোটরসাইকেলগুলো আর কি। তো দেখা গেছে কি ভারতের বাজারে ইয়ামাহা এই সেগমেন্টে তাদের উপস্থিতি নেই বললেই চলে। স্যালুটো, ফেজারের মতন কিছু মডেল বাজারে থাকলেও এগুলা কি হয়েছে, হিরো, হোন্ডা, বাজাজ এবং টিভিএস এর মতন প্রতিদ্বন্দ্বীদের সাথে তীব্র প্রতিযোগিতায় টিকতে পারতেছে না। বাংলাদেশেও কিন্তু আমরা একই অবস্থা দেখি। ইয়ামাহার যে স্যালুটো কত পিস বিক্রি হয় বছরে,
মানে খুবই অল্প সংখ্যক, যেটা আসলে মানে খুঁজে বাইর করতে হবে। ঠিক আছে, অন্যান্য ব্র্যান্ডের 100-125 সিসির সেলস ভলিউমের কাছে স্যালুটও একেবারে পুরো গায়েব। তো দেখা গেছে কি, ভারতে যেহেতু এগুলো তীব্র প্রতিযোগিতায় টিকতে পারতেছে না প্রতিদ্বন্দ্বীদের সাথে, ফলস্বরূপ বাজারের সবচেয়ে বড় অংশটি থেকে ইয়ামাহা বঞ্চিত হচ্ছে। এটি তাদের সামগ্রিক বিক্রয় এবং মার্কেট শেয়ারে একটি বড় প্রভাব কিন্তু ফেলে দিয়েছে। এবং এই প্রভাবটা কি পজিটিভ? না, নেগেটিভ প্রভাব ফেলে দিছে। এখন 2 নাম্বার পয়েন্ট, এখানে কি বলবো, উচ্চ মূল্য এবং সীমিত গ্রাহক গোষ্ঠী। ইয়ামাহার প্রিমিয়াম মডেলগুলির উচ্চ মূল্য একটি বড় বাধা মার্কেট শেয়ার বৃদ্ধির পেছনে। কোথায়? ভারতে। যেমন R15, MT15 এবং অ্যারক্স 155 এর মতো বাইকগুলির দাম অনেক বেশি, যা একটি বড় সংখ্যক সম্ভাব্য ক্রেতার নাগালের বাইরে। বাংলাদেশেও কিন্তু একই অবস্থা। যাই হোক, ভারতের বাজারে যেখানে মূল্য একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়, সেখানে ইয়ামাহার এই উচ্চ মূল্যের বাইকগুলি কেবল একটি শ্রেণীর ক্রেতাদের আকর্ষণ করতে সক্ষম। বাংলাদেশেও কিন্তু একই অবস্থা। যাই হোক, অন্যদিকে হিরো, হন্ডা এবং টিভিএস তাদের বিভিন্ন মূল্যের বাইক ও স্কুটার অফার করে সাধারণ ক্রেতাদের জন্য, যা সমাজের বিভিন্ন স্তরের ক্রেতাদের চাহিদা ভালোভাবেই পূরণ করে থাকে। বাজাজে যদি আসি, তাদের পালসার এবং ডমিনার সিরিজের মাধ্যমে পারফরমেন্স বাইক অফার করলেও তাদের কাছে 100 সিসি থেকে 250 সিসি পর্যন্ত বিভিন্ন মূল্যে বাইক রয়েছে। ইয়ামাহার মোটরসাইকেলগুলোর চেয়ে এগুলোর দামও কিন্তু তুলনামূলকভাবে একটু কম। তো ইয়ামাহার পোর্টফোলিওতে এই ধরনের বৈচিত্র্যের ব্যাপক অভাব আছে, ব্যাপক অভাব। যদি ভারতেই ব্যাপক অভাব হয়, তাহলে বাংলাদেশে তো অভাবটারে আমরা খুঁজেই পাবো না, তাই না? মানে অভাব শব্দটাই পুরো গায়েব, এরকম আর কি অবস্থাটা। মানে তীব্র অভাব বাংলাদেশে আরো বেশি। তারপরে আমরা 3 নম্বর পয়েন্টে যদি আসি, যে তীব্র প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বীদের আগ্রাসী কৌশল। ভারতের টু হুইলার বাজারে প্রতিযোগিতা অত্যন্ত তীব্র। কেবল দেশীয় কোম্পানি হিরো, বাজাজ এবং টিভিএস না, বরং আন্তর্জাতিক ব্র্যান্ড হন্ডা, সুজুকি এবং কেটিএম এর মতন কোম্পানিগুলিও আগ্রাসীভাবে তাদের পণ্যগুলো বাজারে আনছে। যেমন হন্ডার ক্ষেত্রে যদি আসি, হন্ডা তাদের নির্ভরযোগ্যতা এবং উন্নত প্রযুক্তির জন্য বিশেষভাবে পরিচিত। হন্ডা অ্যাক্টিভা এবং হন্ডা শাইনের মতো মডেলগুলি স্কুটার এবং কমিউটার সেগমেন্টে মার্কেট লিডার। কোথায়? ভারতে। বাজাজে যদি আসি, বাজাজ তাদের পালসার সিরিজের মাধ্যমে একটি শক্তিশালী পারফরমেন্স বাইক ব্র্যান্ড হিসেবে নিজেদেরকে অলরেডি ইন্ডিয়াতে প্রতিষ্ঠিত করে ফেলছে। বাজাজ পালসার সিরিজ বিভিন্ন সিসি এবং মূল্যের মডেল অফার করে, যা ইয়ামাহার প্রিমিয়াম বাইকগুলির সাথে সরাসরি প্রতিযোগিতা করে। পালসারে আমরা বিভিন্ন সিসি দেখছি না, পালসার 125, 150, 200, 250 বিভিন্ন ভাগ আছে আর কি পালসারের মধ্যে, এগুলো তো আমরা দেখছি। বাংলাদেশে নেই, আফসোস করে বলতে হয়। আচ্ছা, এবারে ভারতের টিভিএস এর বাজারের দিকে যদি তাকাই, টিভিএস তাদের অ্যাপাচি সিরিজের মাধ্যমে পারফরমেন্স বাইক সেগমেন্টে একটি বড় জায়গা করে নিয়েছে। টিভিএস অ্যাপাচি আরটিআর 160 এবং আরটিআর 200 মডেলগুলি কম মূল্যে দারুণ পারফরমেন্স অফার করছে ইন্ডিয়াতে। এরপর হচ্ছে কেটিএম তাদের ডিউক এবং আরসি সিরিজের মাধ্যমে উচ্চ পারফরমেন্সের বাইক প্রেমীদের ভীষণভাবে আকৃষ্ট করেছে ভারতের বাজারে। কেটিএম বাইকগুলি তাদের শক্তিশালী পারফরমেন্স এবং আক্রমণাত্মক ডিজাইনের জন্য বিশেষভাবে পরিচিত ভারতে, নট অনলি ভারত, সারা বিশ্বেই। যাই হোক, যা ইয়ামাহার R15 এবং MT15 এর সাথে সরাসরি প্রতিযোগিতা করছে ভারতের বাজারে। এই প্রতিযোগীরা কেবল নতুন মডেলই আনছে না, বরং শক্তিশালী মার্কেটিং কৌশল, উন্নত বিক্রয়োত্তর সেবা এবং বিস্তৃত ডিলারশিপ নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করছে। বোঝা গেল ব্যাপারটা? এবারে যদি আমরা 4 নম্বর পয়েন্টে আসি, সেটা হচ্ছে কি বিক্রয়োত্তর সেবায় দুর্বলতা। ইয়ামাহার বিক্রয়োত্তর সেবা এবং সার্ভিস নেটওয়ার্কও একটি বড় সমস্যা ভারতের বাজারে। হিরো এবং হন্ডার মতন কোম্পানিগুলির তুলনায় ইয়ামাহার ডিলারশিপ এবং সার্ভিস
সেন্টারগুলির সংখ্যা অনেক কম, বিশেষ করে ছোট শহর এবং গ্রামীণ এলাকায় ইয়ামাহার সার্ভিসিং পাওয়া কঠিন। ভারতেই এই অবস্থা। এর ফলে গ্রাহকদের বাইক রক্ষণাবেক্ষণে সমস্যা হয়, যা ব্র্যান্ডের প্রতি আস্থা কমিয়ে দিচ্ছে। এছাড়াও খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা এবং দামও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইয়ামাহার কিছু যন্ত্রাংশ তুলনামূলকভাবে ব্যয়বহুল এবং সবসময় সহজলভ্যও না, যা রক্ষণাবেক্ষণ খরচকে বাড়িয়ে দিচ্ছে। এবং এই রক্ষণাবেক্ষণের খরচ বৃদ্ধিটা গ্রাহকের কিন্তু একটা বড় রকমের মাথা ব্যথার কারণ হিসেবেও দাঁড়িয়ে যায়। গ্রাহকের সামনে বিপদ থাকে এই ধরনের ঝামেলাগুলা হইলে, এটা খুবই স্বাভাবিক। 5 নম্বর ব্যাপারে যদি আসি, বিপণন এবং ব্র্যান্ডিং কৌশল। যদিও ইয়ামাহা তাদের দ্য কল অফ দ্য ব্লু ব্র্যান্ডিং কৌশল দিয়ে একটি নির্দিষ্ট শ্রেণীর তরুণ বাইকারদের আকর্ষণ করার চেষ্টা করছে, তবে তাদের বিপণন কৌশল সামগ্রিকভাবে বাজারের সব স্তরের গ্রাহকদের কাছে পৌঁছাতে সক্ষম নয়। যেখানে হিরো এবং হোন্ডা তাদের বিজ্ঞাপনগুলিতে পারিবারিক মূল্যবোধ, মাইলেজ এবং নির্ভরযোগ্যতার উপর জোর দেয়, সেখানে ইয়ামাহার বিজ্ঞাপনগুলি মূলত পারফরম্যান্স এবং স্পোর্টি স্টাইলের উপর সীমাবদ্ধ। এটি একটি বড় সংখ্যক কমিউটার বাইক ক্রেতাকে উপেক্ষা করে। 6 নম্বর পয়েন্টে বলবো, প্রযুক্তিগত পরিবর্তনের সাথে ধীর গতি। বর্তমানে ভারতের বাজারে ইলেকট্রিক টু হুইলারের চাহিদা কিন্তু দ্রুত বাড়ছে। ওলা ইলেকট্রিক, অ্যাথার এনার্জি এবং টিভিএস আইকিউবের মতো কোম্পানিগুলি এই সেগমেন্টে দ্রুত নিজেদের জায়গা করে নিচ্ছে। যদিও ইয়ামাহা আন্তর্জাতিক বাজারে ইলেকট্রিক বাইক ও স্কুটার তৈরি করছে, কিন্তু ভারতের বাজারে তাদের উপস্থিতি এখন পর্যন্ত কিন্তু নেই। এই সেগমেন্টে তাদের ধীরগতি একটি বড় ভুল প্রমাণিত হতে পারে, কারণ এটি একটি বিশাল নতুন বাজারের সুযোগকে হাতছাড়া করছে। এবার আমরা বলবো ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং সুযোগের বিষয় নিয়ে। ভারতের বাজারে ইয়ামাহার ভারতের বাজারে অবস্থা খারাপ হলেও কোম্পানির এখনো বেশ কিছু সম্ভাবনা রয়েছে। সম্ভাবনাগুলি কি কি? যেমন প্রিমিয়াম সেগমেন্টে আধিপত্য। ইয়ামাহা R15, MT15 এর মতো মডেলগুলি প্রিমিয়াম সেগমেন্টে তাদের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। এই মডেলগুলির মাধ্যমে ইয়ামাহা ব্র্যান্ডের ভাবমূর্তি উন্নত করতে পারে এবং পারফরম্যান্স বাইক প্রেমীদের মধ্যে নিজেদের জায়গা আরও শক্তিশালী করতে পারে। এরপরে হচ্ছে কি, নতুন মডেল যদি তারা আনে। ইয়ামাহা নতুন মডেল যেমন XSR 155 এবং NMAX 155 বাজারে আনার পরিকল্পনা করছে। এই বাইকগুলি রেট্রো স্টাইল এবং ম্যাক্সি স্কুটার সেগমেন্টে নতুন ক্রেতা তৈরি করতে পারে। XSR 155 তো বাংলাদেশের পাইকাররা ভীষণ পছন্দ করে। NMAX তো এখন বাংলাদেশের বাজারে পাওয়া যায় না। তো এগুলি যদি ভারতের বাজারে প্রবেশ করায়, তাহলে হয়তোবা ইয়ামাহার ক্ষেত্রে একটু পজিটিভ হইতে পারে। এরপরের বিষয়টা কি, স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে যদি তারা কিছু করে। কি করে? আরও বেশি মডেল স্থানীয়ভাবে উৎপাদন করে ইয়ামাহা তাদের উৎপাদন খরচ কমাতে পারে, যার ফলে বাইকের দাম কমানো সম্ভব হবে। এটি তাদের আরও বেশি সংখ্যক ক্রেতাদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। ইলেকট্রিক স্কুটারের বাজারে প্রবেশ করে ইয়ামাহা একটি নতুন বাজারের সুযোগ ধরতে পারে। এই সেগমেন্টে তাদের উন্নত প্রযুক্তি এবং ডিজাইনের ব্যবহার একটি বড় সুবিধা হতে পারে। উপসংহার যদি টানতে যাই, তাহলে বলতে হচ্ছে ভারতের বাজারে ইয়ামাহার দুর্বল অবস্থানের প্রধান কারণগুলি হচ্ছে গণবাজারের কমিউটার সেগমেন্ট থেকে সরে আসা, সেদিকে নজর না দেয়া, অবহেলা করা, যাই বলি। তারপর হচ্ছে প্রিমিয়াম মডেলের উচ্চ মূল্য, তীব্র প্রতিযোগিতা, দুর্বল বিক্রয়োত্তর সেবা এবং সীমিত ডিলারশিপ নেটওয়ার্ক। যদিও কোম্পানিটি নির্দিষ্ট কিছু প্রিমিয়াম সেগমেন্টে সফল, সামগ্রিকভাবে তারা বাজারের বড় অংশটি থেকে পিছিয়ে পড়েছে। প্রিমিয়াম সেগমেন্টে তারা পুরো রাজা, কিন্তু সামগ্রিকভাবে বাজারের যেটা বড় অংশ, সেই অংশ থেকে কিন্তু তারা পিছিয়ে পড়ছে। ভবিষ্যতে যদি ইয়ামাহা তাদের পোর্টফোলিওতে আরও সাশ্রয়ী মূল্যের মডেল অন্তর্ভুক্ত করে, বিক্রয়োত্তর সেবার মান উন্নত করে এবং ইলেকট্রিক টু হুইলার বাজারে দ্রুত প্রবেশ করে, তবে তারা আবারও ভারতীয় বাজারে তাদের হারানো অবস্থান পুনরুদ্ধার করতে পারবে বলে আশা করা হয়ে থাকে। অন্যথায় তাদের বর্তমান প্রিমিয়াম ফোকাস কৌশলটি কেবল একটি নির্দিষ্ট শ্রেণীর গ্রাহকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং সামগ্রিক বাজার শেয়ারের ক্ষেত্রে তারা পিছিয়ে পড়তেই থাকবে।
গেল তো পাকিস্তানে কয়েকদিন আগে, এখন ইন্ডিয়াতেও কিন্তু এরকম অবস্থা, এবং এই অবস্থাটা কিন্তু শুধুমাত্র একদিন ধরে না, অনেক দিন ধরেই। কারণ কোনো নেগেটিভ ইফেক্টই একদিনে কিন্তু সৃষ্টি হয় না, আস্তে আস্তে জমতে জমতে সেটা একদিন ধুম করে ফুটে যায়, যেটা পাকিস্তানের ক্ষেত্রেও হয়েছে। পাকিস্তানে তো এখন ইয়ামাহা মোটরসাইকেল নতুন করে উৎপাদনই বন্ধ। কয়েকদিন আগে তো ভিডিও বানাইছিলাম, কেউ যদি শুনে না থাকেন শুনে নিয়েন, পিন কমেন্টে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ভারতের বাজার। তো বাংলাদেশে ও কিন্তু আমরা একই অবস্থা দেখি। বাংলাদেশে ইয়ামাহা শুধুমাত্র প্রিমিয়াম সেগমেন্টে ফোকাস করে, এবং বাইকগুলির এত দাম, বাপ রে বাপ, মানে 250-300 সিসির মোটরসাইকেলেরও দাম এত না, তাদের মোটরসাইকেলগুলার 150 সিসির মোটরসাইকেলগুলার দাম যে পরিমাণে বেশি। তো ভারতের বাজারেও একই অবস্থা, বাংলাদেশের বাজারেও একই অবস্থা। তাদের কাছে আসলে কমিউটার সেগমেন্টে, মানে মানুষ যে সমস্ত মোটরসাইকেল বেশি চালায়, 100 থেকে 125 সিসির বাইক, এগুলো আসলে তাদের ঝুলিতে নাই। সেলটো যাও একটা আছে, এটা তো না থাকার মতনই, আর নাই। তো কম্পিটিটর যারা আছে, ইন্ডিয়ান আরও বিভিন্ন ব্র্যান্ড এবং জাপানিজ ব্র্যান্ড হোন্ডা, তাদের মানে ধোপের মুখে ইয়ামাহা দাঁড়াইতেই পারে না কমিউটার সেগমেন্টের মার্কেটে। দেখা যাক আমাদের দেশে আবার নতুন কোনো খোঁজ খবর পাই কিনা। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এই জায়গাতে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।